সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য নজরুল ইসলাম খানের। বিনা পরোয়ানায় গ্রেপ্তার বাতিল চান মান্না। এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না, কুমিল্লায় বললেন জামায়াতে ইসলামীর আমির। এবং চলে গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। প্রবাসী কন্যা দেশে ফিরলে জানাজা নিয়ে সিদ্ধান্ত। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন বাদ দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারে এই মন্তব্য করেন তারা। জানাচ্ছেন শরীফুল ইসলাম। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্রই আমরা আপনাদের তা জানিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পথসভায় ডাক্তার শফিক এই মন্তব্য করেন। ফেনীর সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় আলাদা 4টি পথসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখল ও লুটপাট করতে দেখা যাচ্ছে। নিজেদেরকে সামলানোর জন্য তিনি এসব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ। ন্যায়, ইনসাফ এবং কোরআনের আইনের ভিত্তিতে উঠবে। এই লড়াইয়ের জন্য তৈরি আছেন আপনারা? আগামীতে যে কোনো ফ্যাসিবাদ, নূতন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং হত্যার সাথে জড়িত পুলিশদের বিচার নিশ্চিত করা হবে। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। শহীদ ও আহত পরিবারের যারা আছে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ সরকারকেই করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন নাহিদ ইসলাম। জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন বাদ দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারে এই মন্তব্য করেন তারা। দর্শক, শরীফুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইনের অস্পষ্টতার কারণে আইন প্রয়োগকারীরা নিপীড়ন চালায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণেই তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের সমালোচনা করে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন বাদ দেওয়ার দাবি জানান। বিনা পরোয়ানায় গ্রেপ্তার নজরদারি ও জবাবদিহিতার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি? এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরো দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 9টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ক জেনারেল ম্যানেজার ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি খান জানান, সকাল 10টার দিকে তাকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। শামসুল ইসলাম খানের বয়স হয়েছিল 82 বছর। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে দেশে ফিরলেই জানাজার সময় নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে অংশীজনের অংশগ্রহণে পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে টেলিভিশন কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এতে সংস্কার কমিশনের সদস্য ও বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধানরা অংশ নেন। কিছু কিছু সাংবাদিকদের জন্য যেভাবে আমরা গোটা সাংবাদিক সমাজ অপবাদের শিকার হয়েছি, সেরকম কিছু কিছু মালিকের কারণে সব মালিকরাও একই অভিযোগে অভিযুক্ত হন বা তাদেরকে সেইটা একটা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিগত সরকারের সময়ে সাংবাদিকতার সমালোচনা করেন। বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। আমাদের এই টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেন এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আর আবার নতুন করে ফেইলুর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে ওঠে এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো, যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলেও এ সময় জানান প্রেস সচিব। কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা
মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সব কিছু থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এইটা এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। মতবিনিময় সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন সাংবাদিকদের এই সংগঠন। আমার মনে হয় যে মেজর কাজটা এই গভর্নমেন্ট করে দিয়েছে, যে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মুসলিম বিশ্বের প্রায় 15টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সামিটে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হক বলেন, মুসলিম বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। রোহিঙ্গা ও ফিলিস্তিনি নাগরিক সহ নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি, তবে সব যুদ্ধ বন্ধ হোক, এটা বাংলাদেশ প্রত্যাশা করে। সামিটে অংশ নেয়া মুসলিম দেশের প্রতিনিধিরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, যেসব দেশ এমন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সেসব দেশকে সহায়তায় এগিয়ে আসতে হবে। Transformation through social business is important, and also important to really mean and define as to what we mean by Muslim brotherhood. I know Shireen Appa is here and she would not accept the term brotherhood, but the unity has to be for a real change. There are values that we share as communities, but we have seen in recent times that we have not managed to save our Rohingya brothers and sisters. We have not done enough for our brothers and sisters in Palestine. We have not done enough for our brothers and sisters in Iran. জবাবদিহিমূলক, ইনসাফ ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথা অনেক আগে থেকেই বলে আসছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোগ দখলের রাজনীতি নয়, বরং সেবামূলক রাজনীতি করার চিন্তা করছেন তিনি। সেটি কি শুধুই বক্তব্য নাকি সত্যি তারেক রহমান ও তার দল এমনটা করবে? এসব প্রশ্নের জবাব দিয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য নিরলস পরিশ্রম, একাগ্রতা ও যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মী সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের স্বাতন্ত্র্য পরিচিতি চিনিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ, তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার পাশে এসে দাঁড়ানো। ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিরোধী দীর্ঘ 15-16 বছরের আন্দোলনে গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নে নেতাকর্মীদের পাশে পরম নির্ভরতার ছায়া হয়েছিলেন তিনি। একই সাথে মানবিক দৃষ্টিকোণ থেকেও পাশে দাঁড়িয়েছেন অনেকের পাশেই। লন্ডন থেকে প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন, সাধ্যমতো আর্থিক সহায়তা সহ অসহায় অনেক পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। 1.5 দশক ধরে ধারাবাহিক এসব কার্যক্রম করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়। জুলাই বিএনপির মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে সেটি ফুটে এসেছে সাহায্য পাওয়া এসব মানুষের মুখেই। তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এসব কাজগুলো বেশিরভাগই করছে আমরা বিএনপি পরিবার। সেই গল্পই বলছিলেন সংগঠনের আহ্বায়ক। এই সংগঠনের নামকরণ করেন আমরা বিএনপি পরিবার। এই সংগঠনটি মূলত অরাজনৈতিক কাজেই ম্যাক্সিমাম সময়ই করে। এতটা পরিশ্রম করেছি, আজকে বলতে বাধ্য হয়েছি যে আমাদের যে মেম্বার আছে, মেম্বাররা আপনার পিঠে সালার বস্তা 20 কেজি করে বহন করতেও দ্বিধাবোধ করেনি, মাথায় খাবারের কার্টুন বয়ে নিয়ে যেতেও দ্বিধাবোধ করেনি, কোনো লজ্জাবোধ করেনি। আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকেই দলমত নির্বিশেষে গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হচ্ছে। এমনকি মানবিক প্রয়োজনে যখনই যার পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে তখনই তার পাশে দাঁড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি। বেশ কয়টা এরিয়ায় আমরা সংঘবদ্ধভাবে পানি বিতরণ করেছি, খাদ্য বিতরণ করেছি, ইভেন
দোকান বন্ধ, তাদেরকে রিকোয়েস্ট করে খাদ্য নিয়ে আমরা খাদ্য ক্রয় করে আমরা এই আন্দোলনরতদের খাদ্য বিতরণ করেছি। তারেক রহমানের এমন কর্মকাণ্ড সর্বমহলে ব্যাপক প্রশংসিত হওয়ায় আগামী নতুন বাংলাদেশ নির্মাণে দেশের জনগণ তার উপর আস্থা রাখতে চায় বলে জানান আতিকুর রহমান রুমন। আমাদের আগামী লক্ষ্য এই সংগঠন যতদিন থাকবে ততদিন মানব সেবা করে যাব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষকদের কাছ থেকে মোট ৩৯৫ টন ধান কেনার কথা থাকলেও তার সামান্যই নেওয়া হয়েছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য ও দুর্নীতির ফলে প্রকৃত কৃষকরা অনিয়মের শিকার হচ্ছেন। ফলে প্রান্তিক চাষিরা সরকারি খাদ্য গুদামে ধান না বেচতে পারায় ধান ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ফেনী থেকে জিয়াউদ্দিন সোহাগের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। এভাবেই ধান এনে তা আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন দাগনভূঞার রামনগর ইউনিয়নের কৃষকরা। সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম ২৪ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও এরই মধ্যে তার ৮০ ধান কেনা হয়েছে। তবে প্রান্তিক কৃষকরা জানান তাদের কাছ থেকে যে পরিমাণ ধান কেনার কথা ছিল সেটা হয়নি। এজন্য প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করলেন তারা। যখন আসছে তখন প্রায় ৮২ টন ধান দেওয়ার ওনাদের সক্ষমতা ছিল। আমাদেরকে বলছে আপনারা নিয়ে আসেন, তো আমরা এখানে ১৫ থেকে ১৬ টন ধান নিয়ে আসার কথা, সেগুলো আনছে, সেগুলো এখন আমাদেরকে ব্যাগ নিতে বলতেছে। এখানে দালালের মাধ্যমে ধান ক্রয় করে মেলার থেকে ধান বিক্রি কিনে ফেলে আমাদেরকে নানাভাবে হয়রানি করতেছে। সরকারিভাবে এই ধান কেনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপরি দাবি করেছেন বলে জানান কৃষকরা। ধান বিক্রির জন্য স্যাম্পল নিয়ে আসি এবং স্যাম্পল নেওয়ার পরে আমার ধানগুলা প্রথমে তারা গড়িমসি করে, এরপরে তারা আমার কাছে টন প্রতি ২০০০ টাকা দাবি করে। বাইরে দালাল থেকে ধানটা কিনে আনা আমাদের ধানগুলো কৃষকের ধানগুলো ফেরত দিতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন গুদাম কর্তৃপক্ষ। যে আমরা এই পর্যন্ত কারোর সাথে কোনো ধরনের কোনো লেনদেন হয়নি, আমরা সরাসরি কৃষক থেকে ধান নিয়েছি এবং আমরা এই বিভিন্ন ধরনের ওজন টোজন নিয়ে যে আছে এগুলো নিয়ে কোনো হয় নাই। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে লিখিতভাবে আমার কাছে আমাদের এখানের কয়েকটি ইউনিয়নের কৃষকবৃন্দ আমার কাছে এসে তারা লিখিত অভিযোগ দিয়েছে। যদি বিষয়টা সত্যতা থাকে যে তারা অতিরিক্ত এখানে অর্থ বা ঘুষ তারা ডিমান্ড করেছে, অবশ্যই সেই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে। এই সমস্যার দ্রুত সমাধান হবে এমনটাই আশা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। সিএইচটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও জলরাজনীতির ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সাতারকুলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুডকোর্ট হলে জলবায়ু পরিবর্তন ও জলরাজনীতি শীর্ষক ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় আন্তঃনদী ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও কৌশল নিয়ে এক সেমিনার আয়োজন করা হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রমিত আজাদ। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক সমালোচক রেজাউল করিম রনি সহ বিশিষ্ট ব্যক্তিরা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য নজরুল ইসলাম খানের। বিনা পরোয়ানার গ্রেপ্তার বাতিল চান মান্না। এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না, কুমিল্লায় বললেন জামায়াতে ইসলামীর আমির। এবং চলে গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। প্রবাসী কন্যা দেশে ফিরলে জানাজা নিয়ে সিদ্ধান্ত।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।